সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সকলের উপরে শান্তি বর্ষিত হোক এবং যারা এই মুহূর্তে ফেসবুকে এবং ইউটিউবে আজকের এই ক্লাসে আমার সাথে যুক্ত হয়েছো বা হয়েছেন, শান্তি বর্ষিত হোক এই কামনা করছি। প্রথমেই অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ অর্থাৎ রসায়নের যে 11 নম্বর অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, এই অধ্যায়টার ব্যাপক আকারে এটা নিয়ে অনেক এসএসসি, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা অনেক বেশি পরিমাণে উজ্জীবিত থাকা উচিত হবে। এই কারণে অধ্যায়টার যে ব্যাপকতা এটা ইন্টারমিডিয়েটে গেলে টের পাওয়া যাবে। এখন যেই অংশটুকু আছে এই অংশটুকু খুব সামান্য। আমি আবারও বলছি, যতটুকু জৈব যৌগ মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 12 বছরে পড়তে হয়, তার মধ্যে এই 10ম বছরে এসে যেই পরিমাণ পড়তে হয় সেটা খুবই খুবই সামান্য। তো এই সামান্য অংশটাকে আমরা যদি আরেকটু ভালো মতো না পড়ি তাহলে সামনে ইন্টারমিডিয়েটে গেলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। এই কারণে আমি আজকে চাই যে তোমরা যারা যুক্ত হয়েছে এই মুহূর্তে, আমি রিকোয়েস্ট করছি, আমি দেখতে পাচ্ছি আরাফাত রহমান, প্রোপেন বা বিউটেনকে তুমি যদি জারণ করো মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করো, যে কোনো হাইড্রোকার্বনকে জারণ করলে কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প হবে। প্লিজ মাথায় রেখো, যে কোনো হাইড্রোকার্বনকে, হাইড্রোকার্বন মানে তো আমরা জানি হাইড্রোজেন এবং কার্বনের সংমিশ্রণ। তো সামহাও একটা টেনশন আমার মনের মধ্যে ছিল আজকে, যে সারা দেশে ইন্টারনেট কিছু মাত্রায় কারিগরি ত্রুটি যাই বলা হয়েছে, আমরা গণমাধ্যমে জেনেছি যে কারিগরি ত্রুটির কারণে কিছুটা বিঘ্নিত হয়েছে এবং এই কারণে একটু টেনসড ছিলাম আমিও যে তোমরা যারা অ্যাকচুয়ালি দূর দূরান্ত থেকে এই ইন্টারনেট ডিপেন্ডেন্ট হয়ে ক্লাসগুলো করছো বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা পারবা কি না। বাট আল্লাহর অশেষ রহমতে হয়তো এখন তোমাদের কাছে আমার ক্লাসটা হয়তো পৌঁছাবে। আমি চিন্তা করছিলাম যে কিভাবে তোমাদেরকে আজকের দিনে 1 ঘন্টা বা 1 ঘন্টায় সাপোর্ট দিব। তো প্ল্যানিং হচ্ছে, আমি জানি যে তোমরা এই অধ্যায়টাকে অন্তত পড়েছ। এখন কমপ্লেইনটা কি? কমপ্লেইন হচ্ছে, বা তোমরা যখন আমাকে বলো যে স্যার বিক্রিয়াগুলো মনে থাকে না বা এতগুলো প্রভাবকের নাম মনে থাকে না, তাদের জন্য একটাই কথা, ম্যাথ যেমন প্র্যাকটিস করতে হয়, লেখাপড়াটা যেমন প্র্যাকটিস চালাইতে হয়, এই জৈব যৌগটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি পরিমাণে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড, কিটোন, ইথার, অ্যাস্টার নিয়ে পড়বা, যদিও এসএসসির সিলেবাসে কিটোন, অ্যাস্টার, ইথারের আলাপটা কম হয়, অধিকাংশ প্রশ্নগুলা যদি আমরা একটু দেখি বিগত বছরের 2020, 19, 18, 17, 15 প্রশ্নগুলা দেখলে ওই অ্যালকেন, অ্যালডিহাইড, অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড, অ্যালকিন, অ্যালকাইনের মধ্যে সীমাবদ্ধতা মানে আছে, এর মধ্যে আছে। সব প্রশ্ন মিলাইলে কি হবে, কি পাওয়া যাবে, মানে সবগুলা প্রশ্নকে যদি একসাথে আমি মিলাই, আমি দেখব যে আমার সৃজনশীল অন্তত 2টা সৃজনশীল আসবে এই চ্যাপ্টার থেকে অন্তত। কি হিসাবে বলছি? কারণ আমরা জানি এসএসসি 2021 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য যে 8টা সৃজনশীল থাকবে, যতটুকু আমি জানি বা আমরা শুনেছি, 2টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, মানে মানবন্টন যেটা দিয়েছে সেই হিসাবে, এবং 12টা এমসিকিউ। তো তোমরা একটু হিসাব করো, তোমাদের 3rd চ্যাপ্টার, 4th চ্যাপ্টার আর 5th চ্যাপ্টার, এই যে পরমাণুর গঠন, পদার্থের গঠন, পর্যায় সারণী আর রাসায়নিক বন্ধন, এই 3টা চ্যাপ্টার থেকে 6টা সৃজনশীল ধরো, আমি যদি নর্মাল ডিস্ট্রিবিউশন চিন্তা করি, আর জৈব যৌগ থেকে 2টা সৃজনশীল। এখন তুমি পরীক্ষার হলে একটু ভাবো, একটু ঠান্ডা মাথায় ভাবো যে কোয়েশ্চেনটা দেখেই তুমি দেখতেছো যে তোমার কাছে সৃজনশীলগুলো আসছে, তুমি সবচেয়ে ভালো যেই 2টা সৃজনশীল পারো সেই 2টা সৃজনশীল অ্যান্সার করবা, তাই না? সবচেয়ে ভালো যে 2টা সৃজনশীল তুমি পারো সেটা অ্যান্সার করবা। এখন এমন অ্যান্সার করবা যেন ক্লিয়ারলি, সুন্দরভাবে তুমি অ্যান্সার করতে পারো, এবং এটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। তো আমি তোমাদের যেই নাবিলা নূর, থ্যাংক ইউ সোনা। আমি আসলে সবাইকে চেষ্টা করছি যে তোমাদের সিলেবাসের মধ্যে যা কিছু আছে, তোমাদের এই যে আরেকজন জিজ্ঞেস করলা অ্যালকিনে সিগমা ও পাই বন্ধন মানে কি, একটু শোনো। HA হক, আমি তোমাদের সবগুলা, বাবারে বাবা, আরেকজন 2G দিয়ে লাইভ ক্লাস করতেছো, ও মাই গুডনেস, সিরিয়াসলি? রাইট, ফাইন। এখানে আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট 3200 জন যুক্ত হয়েছ। তুলি গোমেজ আসছো, আমার প্রাইভেট ব্যাচের অনেককে আমি দেখতে পাচ্ছি, এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ তোমরা যারা লেখাপড়া করছো, জামিল, সামির, এবং যারা
থ্যাংক ইউ সাইফ সাদিক, থ্যাংক ইউ সো ভেরি মাচ, ইউ হ্যাভ সেইড আ ট্রামেন্ডাস থিং, যে এই অধ্যায়টা আগে খুব ভয় পাইতাম, এখন এই অধ্যায়টাই আমার শক্তির জায়গা। থ্যাংক ইউ, তুমি আমার মনে অনেক শান্তি দিয়েছ যে এই অধ্যায় তোমার যদি মানে শক্তির জায়গা হয়, তাহলে মনে রাখবা ইন্টারমিডিয়েটে তুমি যখন গিয়ে কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা পড়বা, কেমিস্ট্রি সেকেন্ড পেপার মানে দ্বিতীয় পত্র, এই বইটা যখন তোমার সামনে আসবে, রসায়ন দ্বিতীয় পত্র, তখন তোমার কাছে খুব আনন্দ লাগবে। এই বইটা তোমাদের সামনে আসতেছে, আর তোমরা এখন যা পড়তেছো এটা হচ্ছে একটা সূচনা। ওই যে বলে না খবরে যে এখন শুনলেন শিরোনাম, একটু পরে দেখবেন বিস্তারিত, তো এটা হচ্ছে বিস্তারিত। দেখো, ওই যে তোমরা যখন বলো না যে কার্বন কার্বন ডাবল বন্ড, বা কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে। আমি আজকের ক্লাসে একটু লিমিটেড এডিশনে কথা বলবো। এই যে সিঙ্গেল বন্ড, এটাকে আমরা সিগমা বন্ড হিসাবে জানি। তো এখন এই যে সিগমা, এটা তুলনামূলক শক্তিশালী হয়। এখন কেন শক্তিশালী, কিভাবে হয়, এখানে সমযোজী বন্ধনটার ক্ষেত্রে কি সংকরায়ন হয়, এটা sp2 না sp3 সংকরণ, s অরবিটালের সাথে p অরবিটাল কেমন করে লেগে থাকে, এই জায়গাগুলা আপাতত এই এসএসসি সিলেবাসের জন্য প্রযোজ্য হচ্ছে না। আপাতত মনে রাখো যে সিগমা বন্ড এবং পাই বন্ডের মধ্যে যদি সিগমা এবং পাইকে আমি আইডেন্টিফাই করি, তাহলে আমি দেখব যে এই যে সিগমা বন্ড এবং পাই বন্ডের যে বিষয়টা, এই সিগমা বন্ড একটু মাথায় রাখবা যে এটা স্ট্রং, মানে একটু শক্তিশালী, আর এই পাই বন্ধনটা কম্পারেটিভলি উইক, অর্থাৎ এই বন্ধনটা হচ্ছে দুর্বল। এখন যখন তোমরা ওই যে অসম্পৃক্ততার পরীক্ষা করো না, আজকের ক্লাসে তো আর কোনটা অ্যালকেন কোনটা অ্যালকিন অ্যালকাইন, এটার কার্যকরী মূলক কি, এই মিথেনের সংকেত কি, অ্যালডিহাইডের সংকেত কি, এটা তো পড়ানোর বিষয় না। যেহেতু এসএসসি 2021 ব্যাচ, আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা জানো যে কোনটা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালডিহাইড ফ্যাটি অ্যাসিড কিটোন অ্যাস্টার ইথার, এগুলো তোমরা জানো, সংকেতও জানো। ওই মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপ্টেন অক্টেন ননেন ডেকেন আনডেকেন ডোডেকেন ট্রাইডেকেন টেট্রাডেকেন পেন্টাডেকেন হেক্সাডেকেন হেপ্টাডেকেন অক্টাডেকেন ননাডেকেন ইকোসেন অর আইকোসেন, যাই বলো। এখন কোন পর্যন্ত পড়া লাগবে, যতটুকু সিলেবাসের মধ্যে আছে এবং বিগত বছরের পরীক্ষা এগুলো আসছে, এটা আমরা চিন্তা করব। তো আমরা যখন হিসাব করি যে অসম্পৃক্ততার পরীক্ষা কি, এই প্রশ্নটা সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে যে অসম্পৃক্ততার পরীক্ষা। এই অসম্পৃক্ততার পরীক্ষা মানে হচ্ছে এই পাই বন্ড আছে কিনা, যে পাই বন্ড আছে কিনা। আমি তো জানি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড মানে এটা সিগমা বন্ড। যদি পাই বন্ড থাকে, যদি কার্বন কার্বন পাই বন্ড মানে পাই বন্ড থাকে, পাই বন্ধনী থাকে, তাইলে এটা অসম্পৃক্ত। আরও একটা যদি থাকে তাহলে আরও অসম্পৃক্ত। এবং আমরা জানি যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়, তাহলে এটাকে আমরা বলছি অ্যালকেন, এবং অ্যালকেন হচ্ছে প্যারাফিন। প্যারা নো অ্যাফিনিটি, আসক্তি নাই। তোমরা চুম্বক তাড়িৎ চৌম্বক অধ্যায় পড়ার সময় পড়ছো না, প্যারা ম্যাগনেটিজম বা প্যারা চৌম্বক, ঠিক ওই প্যারা শব্দের মানে হচ্ছে লেস, নো, অ্যাফিনিটি। দ্যাট ইজ ওয়াই অ্যালকেন ইজ কল্ড প্যারাফিন। প্লিজ মাথায় রাখবা প্যারাফিন। তোমরা এখন দয়া করে একটু আমার ক্লাসে তোমরা জানো যে তোমরা সবাই কিন্তু লেখাপড়ার উদ্দেশ্যে আসো, কারো কোনো কমেন্টের দরকার নাই। জাস্ট তোমরা হচ্ছে এই যে এখানে যা দেখা যাচ্ছে একটু খালি মনে করো, যারা এই যে কমেন্টের বন্যা, আমি তো এগুলো দেখি না, এটা একটু সরাই ফেলো। জাস্ট এটা সুইপ করে দিলে দেখবা তোমার মনোযোগটা বাড়বে। আর যদি তুমি স্ক্রিনটাকে মানে অ্যালাইনমেন্টটাকে যদি এরকমভাবে ভার্টিক্যাল রাখো, তাহলে ও হচ্ছে তোমাকে শুধুমাত্র আমার চেহারাটা দেখাবে, যদি তোমার পছন্দ হয় আর কি। পছন্দ না হইলে অন্য হিসাব। তো এখন এই হচ্ছে প্রাথমিক আলোচনা। তো আমি অপেক্ষা করছিলাম যে আরও অনেকে আসবে, যেহেতু অন্তত 5,500 জন তোমরা ফেসবুক লাইভে ক্লাস করো। তোমরা যারা বাকিরা আসবা, তখন থেকে আমি একটু রেগুলার মানে অ্যাকচুয়াল পড়াতে স্টার্ট করব। এটা হচ্ছে শিরোনাম। তো অধ্যায়ের শিরোনামে আমরা স্বাভাবিকভাবে মনে রাখবো, যখন আমরা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দেখছি, তখন আমরা ভাবছি এটা কি, যে এটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। এখন তোমরা একটু আল্লাহর ওয়াস্তে একটা কথা শোনো। তোমাদের যেই ওই যে এই চিত্রটা আছে না তোমাদের বইয়ে, এই চিত্রটা থেকে এমসিকিউ আসে।
যে কত ডিগ্রিতে গ্যাসোলিন, কত ডিগ্রিতে ন্যাপথা, কত ডিগ্রিতে ডিজেল তেল, কত ডিগ্রিতে লুব্রিকেটিং। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো লুব্রিকেটিং মানে কি? লুব্রিকেট মানে হচ্ছে গিয়ে পিছলা, লুব্রিকেটিং মানে পিছলা। তার মানে এই লুব্রিকেটিং তেল, জ্বালানি তেল, বিটুমিন, বিটুমিন তোমরা জানো যে রাস্তার মধ্যে দেয়, দিয়ে হচ্ছে এটাকে ব্ল্যাকিশ করে। দিস ইজ ভেরি হার্ড আফটার ওয়েন ইটস গেট হার্ড, মানে এটা হচ্ছে বাতাসের সংস্পর্শে শক্ত হয়ে যায়, এটা হচ্ছে বিটুমিন। সো আংশিক পাতন কলামের সর্বশেষে আমি বিটুমিন পাচ্ছি পেট্রোলিয়ামের। তো পেট্রোলিয়াম মানে কি? পাথরের সঞ্চিত তেল। এবং এইখানে একটু মাথা রাখতে হবে যে আমি যত তাপমাত্রা বাড়াবো কার্বনের সংখ্যা তত বাড়তে থাকবে এবং এটা আরও বেশি পরিমাণে ব্ল্যাকিশ হইতে থাকবে। তুমি দেখো ওই ন্যাপথা বা কেরোসিনের কালার চিন্তা করো আর ডিজেল তেলের কালারটা ভাবো। তোমরা দেখছো কিনা আমি জানি না, ওই যে ফুয়েল নেওয়ার সময়, গাড়ির ফুয়েল নেওয়ার সময় তোমরা ডেফিনেটলি যে লিকুইডটা দেখো, তেল, যে বাইকের যে তেল ভরে, এটা কিন্তু অকটেন। তো অকটেন কি? অকটেন হচ্ছে এই যে এইটা C8H18। তাহলে তোমার মাথায় নিশ্চিতভাবে আছে যে এটা যেহেতু 8, তার মানে এটা হচ্ছে CnH2n+2, তার মানে এটা হচ্ছে অ্যালকেন। কোন অ্যালকেন? 8 কার্বনের অ্যালকেন। অ্যান্ড দিস ইজ কল্ড অকটেন, দিস ইজ কল্ড অকটেন। রাইট রাইট। এখান থেকে তোমরা কি পড়বা? ঠান্ডা মাথায় একবার রিডিং দিবা। আমাকে অসংখ্য স্টুডেন্ট ফোন দিয়ে বলছে যে স্যার আমি তো করোনার সময় পড়তে পারি নাই, অনেক প্রবলেম ছিল, এই সেই, এখন আমার যে টাইম আছে এই টাইমের মধ্যে কি আমি পুরো শেষ করতে পারবো? পারবো না কেন? আজকে কয় তারিখ? 15ই অক্টোবর, পরীক্ষা ধরো 14ই নভেম্বর, এখনও তো 29 দিন বাকি আছে। আছে নাকি? আছে তো। তো 29 দিনের মধ্যে তুমি তোমার 3টে সাবজেক্টের 4টা করে চ্যাপ্টার পড়তে পারবে না? এটা কোনো কথা? আমি ইউটিউবে সব ভিডিও দিব, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির SSC 2021-এর যা লাগবে সব দিব, দেখে নিও। এরপর হচ্ছে এখানে যে গল্প ব্যাখ্যা করছে, এই গল্পে তোমরা MCQ করবা, কোনটার মধ্যে কত কার্বন, ন্যাপথায় কয় কার্বন, ওই ডিজেলে কয় কার্বন, বিটুমিনে কয় কার্বন, পার্সেন্টেজ কত এবং গলনাঙ্ক কত। এখানে জাস্ট হচ্ছে এই কত শতাংশ থাকে। যেমন একটা প্রশ্ন থাকতে পারে যে পেট্রোলিয়ামে শতকরা 13% কেরোসিন থাকে, ধরো MCQতে আসলো, এটা একটু লিখে রাখবা। বিশেষ করে এই পেজের ইনফরমেশনগুলো MCQর জন্য ইম্পর্ট্যান্ট। 266 নাম্বার পৃষ্ঠা, একটু ভালো মতো নিজেই লিখবা, লিখে একটু মুখস্থ রাখবা। এটা মুখস্থবিদ্যা ছাড়া কোনো গতি নাই এবং এখানে কোনো ধরনের বোঝার বিষয় নেই, খালি মাথায় রাখতে হবে যে এরপরে এগুলো আসে, যে এরপরে ওই পেট্রোলিয়াম গ্যাসের পরে এটাকে LPG বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বলে, তারপরে আমার গ্যাসোলিন আসতেছে হুইচ ইজ পেট্রোল, তারপরে আমার ন্যাপথা আসতেছে, এরপরে কেরোসিন, তারপরে ডিজেল, এইভাবে আসতেছে। জাস্ট রিমেম্বার দ্য নাম্বার অফ কার্বন অ্যাকর্ডিংলি। ওকে, পরীক্ষার হলে যদি এটা আসে পারবো। আচ্ছা, এই পৃষ্ঠায় কি আছে? এই পৃষ্ঠায় বলা হয়েছে যে হাইড্রোকার্বন মানে হচ্ছে আল্লাহর দুনিয়াতে যত হাইড্রোজেন আর কার্বনের যৌগ আছে এটা হচ্ছে হাইড্রোকার্বন। এটা কি? এটা হচ্ছে হাইড্রোকার্বন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইটা যদি হাইড্রোকার্বন হয়, তো হাইড্রোকার্বনের ক্ষেত্রে 2টা ভাগ আছে, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। ধরো পরীক্ষায় ক নাম্বার কোয়েশ্চেন আসছে, অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে? অ্যান্সার কি হবে? চর্বি থেকে উৎপন্ন বা চর্বিজাত হাইড্রোকার্বনকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। সুগন্ধি যে যৌগ, সুগন্ধি। কিন্তু এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আর একটা সংজ্ঞা বলতে হবে যে 5, 6 বা 7 কার্বন বিশিষ্ট অন্তত সমতলীয় চাক্রিক যৌগ যাদের ভিতরে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন আছে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। যেমন বেনজিন, নেপথলিন, ফেনল, টলুইন, ইথোক্সিবেনজিন, অনেক আছে, অভাব নাই, মানে এটার কোনো শেষ নাই। অ্যারোমেটিক যৌগ সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, তুমি অ্যারোমেটিক যৌগ ফাহাদ স্যার লিখে সার্চ করলে একটা টিউটোরিয়াল পাবা, দেখলে ক্লিয়ার হবে বলে আশা করছি। তো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? অ্যালিফেটিক যৌগ কাকে বলে, অ্যারোমেটিক যৌগ কাকে বলে, ধরো এটা নিয়ে একটা প্রশ্ন গেল। এরপরে তুমি উল্টাইলে এখানে যে সকল চিত্র দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চাক্রিক যৌগ, চাক্রিক। তো চক্রাকার যে যৌগ, এই চক্রাকার যৌগের মধ্যে অ্যালিসাইক্লিক আর হেটেরোসাইক্লিক নামে কথা আছে, আবার কার্বোসাইক্লিক নামেও কথা আছে, যদি একটু জটিল শব্দ এখানে নাই, কিন্তু ইয়েতে আছে। ওই যে বদ্ধশিকল হাইড্রোকার্বনকে অনেক সময় অ্যালিসাইক্লিক যৌগ বলে। তো এই অ্যালিসাইক্লিক যৌগের মধ্যে আবার হেটেরো এলোসাইক্লিক আছে, কার্বক্সি আছে। সুতরাং আপাতত অ্যালিসাইক্লিক যৌগগুলো মনে রাখবা যে যদি 3 কার্বনের অ্যালকেন মুক্ত শিকলে থাকে আমি এটাকে প্রোপেন বলবো, কিন্তু 3 কার্বনের অ্যালকেন যখন চক্রাকারে থাকবে আমি এটাকে সাইক্লোপ্রোপেন বলবো। সাইক্লো মানে হচ্ছে চক্রাকার। তো এখন সাইক্লো মানে যদি চক্রাকার হয়, তুমি নিশ্চিতভাবে জানো
যে তুমি যদি 4 কার্বনকে এইভাবে লেখো 1 2 3 4 মুক্ত শিকল, এই কার্বনের সাথে এই কার্বনের কোনো দেখা নাই, তার মানে এই কার্বনের 3 হাত 2 হাত 2 হাত 2 3 হাত, CH কয়টা, কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, কোনো সন্দেহ নেই। এটার সংকেত কি, এটার সংকেত C4H10, এটার নাম বিউটেন, ফাইন। কিন্তু এটা যখন গোল হয়ে ঘুরে আসবে যে উসকে সাথ উসকে, ওটার মামি এটা, তারপরে খালা এটা, খালু এটা, সো এই যে সবাই মিলে একসাথে একটা যৌথ পরিবার গঠন করলো, একসাথে সুখে শান্তিতে বসবাস করছে, অ্যান্ড এভরিওয়ান হ্যাজ কানেকশনস উইথ এভরিওয়ান, তার মানে এটার সাথে এইটা, এর সাথে এইটা, যখন আমি হাইড্রোজেন দিয়ে দিব একটা সুখী পরিবার, তার মানে এরা সবাই চক্রাকারে থাকে। তো সুতরাং এইখানে হাইড্রোজেনের সংখ্যা একটু কমে যাবে, কারণ ওরাই বন্ধন গঠন বেশি করছে। তো এইটার সংকেত হচ্ছে C4H8। এখন তোমার মাথায় হইতে পারে যে ঘটনাটা কি, C4H8 তো বিউটিন হওয়ার কথা, তাই না? যে এটা হচ্ছে CnH2n, তো এটা তো বিউটিন হওয়ার কথা, কিন্তু এটা আবার অ্যালকেন কেমনে হয়? এখানে 4টা কার্বন 8টা হাইড্রোজেন, সুতরাং C4H8 দেখলেই আমি এটাকে বিউটিন বলার আগে এটার গাঠনিক সংকেত বুঝতে হবে, যে এটা গাঠনিক সংকেত কি। এখন আমি যদি এটাকে 3 কার্বন দিয়ে লিখতাম তাহলে এটা এরকম হইতো, এই, তাহলে এখানে হচ্ছে 2 কার্বন 2 হাইড্রোজেন 2 হাইড্রোজেন, এটার সংকেত C3H6। এটা কিন্তু অবশ্যই প্রোপিন না, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। আবার এটার মধ্যেও অসম্পৃক্ত থাকতে পারে, কেমনে? এটা তো সম্পৃক্ত, কেন সম্পৃক্ত? কারণ এখানে কোনো পাই বন্ড নাই, এখানে কোনো ডাবল বন্ড নাই। যদি পাই বন্ড থাকে তাইলে কি হবে? যদি পাই বন্ড থাকে তাহলে চেহারাটা কি হবে? তাইলে 1 হাইড্রোজেন নাই। তো এইটার নাম কি? এটার নাম সাইক্লোবিউটিন। কেন? এই যে ডাবল বন্ড আছে, এই যে পাই বন্ড আছে, তো পাই বন্ড কেমন করে বুঝবো? আর একটু আগে তো সিঙ্গেল বন্ড ছিল, সিঙ্গেল মানে সিগমা, তাই না? সিঙ্গেল মানে সিগমা। ও যদি একজনরে পায় তাহলে সেটা পাই বন্ড, তো আরেকজনকে পাইছে, আরেকটা বন্ড পাইছে, তাহলে পাই বন্ড। ও ছিল সিঙ্গেল, ছিল সিগমা, সিঙ্গেল ছিল সিগমা, যখন আরেকজনকে পাইলো হয়েছে পাই বন্ড। তার মানে যখন আমি পাই বন্ড পাইয়া যাব, তাহলে এটা হচ্ছে আমার সিগমা ছিল, আরেকজনকে পাইয়া পাই হয়েছে। যখনই পাই বন্ড থাকে তার মানে এটা হচ্ছে কি বন্ড? পাই বন্ড। তার মানে এটা কি? ডাবল বন্ড, তার মানে এটা অসম্পৃক্ত। যখনই আমি দেখব ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, তাইলে মনে রাখতে হবে এখানে পাই বন্ড আছে, তার মানে এটা অসম্পৃক্ত। এবং অসম্পৃক্ততার পরীক্ষাও আছে, এবং এই অসম্পৃক্ততার পরীক্ষায় তোমাদের আসবে বলে আমার মন বলতেছে, যে পরীক্ষা টুক করে বলে দিবে যে অসম্পৃক্ততার পরীক্ষা ব্যাখ্যা করো। তো অসম্পৃক্ততার পরীক্ষা কি ব্যাখ্যা করবা? তোমরা একটু প্লিজ খাতা কলম নাও। দাঁড়া এমডি সামিউল আহমেদ, দীপ্ত, হ্যাঁ অনেক ইজি তো, পড়ালেখা পারলেই তো ইজি শোনা। তো পড়ালেখা পারবি না কেন? মানুষ যেটা পারে না ওইটাই তার কাছে কঠিন, যেটা পারে এটা সোজা। তুই পারলে সব সোজা, না পারলে ডিমবাজি করাটাও কঠিন। ওকে ডান। এবার পরীক্ষায় আসি, সরি পরের ইসে আসি। এবার মোটামুটিভাবে আমি দেখতে পাচ্ছি যে 4600 জন আসছো। সো এই যে 4600-4700 জন তোমরা ক্লাস করতেছো, তোমাদের কাছে যদি একটুখানি খাতা থাকে একটু বাইর করো, একটা মানে এবার একটু সিরিয়াস পড়া তোমাদের জন্য বলছি। ধরো এটাকে বলা হয় আনস্যাচুরেশন টেস্ট, যে অসম্পৃক্ততার পরীক্ষা মানে কি? অসম্পৃক্ততার পরীক্ষা একটু খাতায় লেখ সবাই। এখন অসম্পৃক্ততার পরীক্ষা কার সাথে হবে? যেখানে পাই বন্ড আছে, সিগমা বন্ড তো থাকবেই, তাতে কোনো আমার সমস্যা নাই। তো এখন যদি আমি বলি যে ধর, আচ্ছা আমি আরেকটু বলে নিই, আমি যখন লেখি CH2 ডাবল বন্ড CH2, আবার যদি একজন লেখে স্যার H2C ডাবল বন্ড CH2, বলে স্যার আপনি এটা কী লিখছেন স্যার? কেন? এখানে লিখছেন CH2 এখানে লিখছেন H2C, এটা কি কোনো সমস্যা? না, অ্যাকচুয়ালি এইভাবে লেখা উচিত। কারণ এই CH2 ডাবল বন্ড CH2 মানে এই না হাইড্রোজেনের সাথে কার্বনের, এইটার মানে হচ্ছে কার্বনের সাথে কার্বনের সংযোগ। প্লিজ রিমেম্বার, কার্বনের সাথে কার্বনের সংযোগ, হাইড্রোজেনের সাথে কার্বনের না। হাইড্রোজেনের সাথে কার্বনের সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এর সাথে আছে। তার মানে আমি এইভাবে যদি লিখি আর এইভাবে যদি লিখি, দুইটা একই কথা। কয় কথা? এক কথা। প্লিজ রিমেম্বার,
এবার দেখো, তাহলে মনে করো আমি লিখলাম H2C ডাবল বন্ড CH2, এটা যে অসম্পৃক্ত, মানে এখানে যে একটা পাই বন্ড আছে, এটার প্রমাণ হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। কি পরীক্ষা? ব্রোমিন দ্রবণ। তার মানে এই অসম্পৃক্ততার প্রথম পরীক্ষাটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এবং তোমরা জানো এই ব্রোমিনের কালার হচ্ছে লাল। ব্রোমিনের কালার কি? লাল। তো ব্রোমিনের কালার যে লাল, এটা কেমন করে বুঝতে হবে? প্লিজ মাথা রাখবা, যখন তুমি এখানে ব্রোমিন যুক্ত করবা অবশ্যই মনে রাখবা কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে এখানে একটা 5% দ্রবণ প্রস্তুত করতে হবে। তাহলে এই কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত অবস্থায় যখন ব্রোমিনকে আমি এইটার সাথে যুক্ত করব, তখন একটা ব্রোমিন এই পাই বন্ডকে উড়াই দিয়া সে হচ্ছে এইখানে এবং ও এইখানে যুক্ত হবে। তার মানে এই যে H2C আর CH2 ওরা যে আগে ছিল ওদের মধ্যে ভালোবাসা বেশি ছিল, এখন যে আরেকজন আসতেছে, ও যে আসতেছে ওরা জায়গা দিতে হবে। তো জায়গা দেওয়ার জন্য ওর জায়গাটা বাদ দিয়ে ও হচ্ছে ওরে অ্যাকসেপ্ট করবে। তার মানে যখন অ্যাকসেপ্ট করবে তখন ঘটনাটা এরকম হয়ে যাবে। তার মানে কয়টা ব্রোমিন ঢুকতেছে? 2টা। তখন এটার নাম হবে 1,2 ডাইব্রোমো ইথেন। খেয়াল করো, আমি সবগুলো বিক্রিয়াতে যাব, একটু ধৈর্য দরকার। তার মানে এটাকে তুমি ডাইব্রোমো ইথেনও বলতে পারো, নো প্রবলেম, ডাইব্রোমো ইথেন। তো এটা হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন। কিন্তু তুমি যদি এটাকে CH3 ধরো, এটা CH3 না, ধরো H3C, একই কথা, বন্ড CH3, সেম জিনিস। এইখানে যদি তুমি ব্রোমিন দ্রবণের বিক্রিয়া দাও, কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত 5% দ্রবণ তুমি যদি এইখানে দাও, তাইলে আরে ওর কাছে তো পাই বন্ডই নাই, ওর কাছে একটা সিগমা বন্ড আছে, কিছুই হবে না, নো রিয়াকশন। তার মানে এটা হচ্ছে নো রিয়াকশন। তোমাদের পরীক্ষায় আমার মন বলতেছে এটা আসবে, অসম্পৃক্ততার পরীক্ষা। যে কেমন প্রশ্ন আসবে? অ্যালকিন আর অ্যালকেনকে বোঝাই দিবে, অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে বেয়ার পরীক্ষা। এটাকে বেয়ার পরীক্ষা বলা হয়, বেয়ার পরীক্ষা। তো এই বেয়ার পরীক্ষাটা তোমাদের মনে আছে? এই বেয়ার পরীক্ষা হচ্ছে, প্লিজ মাথায় রাখবা, ক্ষারীয়, এটা বলতে হবে হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে দ্রবণ, এটা গোলাপি কালার। তো বিষয়টা কি? ও যে লাল, এই লাল দ্রবণ যে ওর সাথে বিক্রিয়া করছে, এই যৌগটা হচ্ছে বর্ণহীন, কালারলেস। এই যৌগটা হচ্ছে বর্ণহীন। তার মানে কি? বিক্রিয়াটা হচ্ছে এইরকম যে ও যে বিক্রিয়া করলো, বিকজ অফ দ্য রেড কালার হ্যাজ বিন ডিমিনিশড, বিকজ ব্রোমিন ওয়াজ রেড, বাট ওয়েন ইট ওয়াজ রিঅ্যাক্টিং উইথ অ্যালকিন which is having a pi bond, কালারলেস, বিক্রিয়া হয়ে গেছে। সো এটা অসম্পৃক্ত, তার মানে ও বিক্রিয়া করে। এবারটা বিক্রিয়া করে না, কারণ অসম্পৃক্ত না, ও সম্পৃক্ত। সম্পৃক্ত মানে স্যাচুরেটেড, পূর্ণ, ফিল আপ, ডান, নো রিয়াকশন। দিস ওয়ান সেম কাহিনী। যে আমি যদি বলি H2C ডাবল বন্ড CH2, এইখানে এই যে জায়মান অক্সিজেন এবং তার সাথে যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে ক্ষারীয়, এটা দেয়া লাগবে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে হচ্ছে এই KMnO4, এই বিক্রিয়া হচ্ছে এটা। তো যখনই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলীয় দ্রবণে এই যে জায়মান অক্সিজেনটা দিবে, এই দুইটা একসাথে ওদের কাছে আইসা বাসায় দাওয়াত খাবে। কিভাবে? যে H2C বন্ড CH2 লাইক বিফোর, এখানে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ড উড়ে যাবে, তখন এখানে উৎপন্ন হবে OH, এখানে উৎপন্ন হবে OH। এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, অথবা তুমি বলতে পারো ডাইহাইড্রক্সি ইথেন। ডাইহাইড্রক্সি, দুইটা হাইড্রোজেন, হাইড্রক্সিল আয়ন, অথবা 1,2 ডাইহাইড্রক্সি ইথেন। এখন ইউপেকের নামকরণ অনুসারে দেখা যাবে। এখন জৈব যৌগের মধ্যে কিন্তু পড়াশোনার কোনো লিমিটেশন নাই। মানে যদি অ্যালকেনের নামকরণ পড়ানো শুরু করি,
তাহলে 2 ঘন্টা লাগবে শুধু অ্যালকেনের নামকরণ। কিন্তু আজকের ক্লাসে অ্যালকেনের নামকরণ পড়ার দরকার নেই, পরীক্ষায় অ্যালকেনের নামকরণ আসবে না, যেহেতু আমার টার্গেট এসএসসি কেমিস্ট্রি। এইচএসসি কেমিস্ট্রির হিসাব আলাদা, সেখানে অ্যালকেন উৎপাদনের 8টা প্রসেস আছে। তোমরা কয়টা পড়ছো? 3টা, 4টা, তোমরা 4টা পড়তেছো। কি কি? এক হচ্ছে ওই যে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন দিলে মিথেন হবে, অ্যালকিনের সাথে হাইড্রোজেন দিয়ে নিকেল দিয়ে 180 দিলে অ্যালকেন হবে, তারপরে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া অ্যালকেন হবে, আর উডস বিক্রিয়া অ্যালকেন হবে। তাই পড়ছো না? এই দুইটা নিয়ে আমি কথা বলছি একটু পরে, আগে এটা বুঝে নিই। তো এটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, তোমার বইয়ে লেখা আছে। আর যদি তুমি এটা অ্যাসিটিলিন হইতো, খেয়াল করো, অ্যাসিটিলিন, CH, অ্যাসিটিলিন হইতো, তাহলে এই অ্যাসিটিলিনে এই যে 4টা জার্মান অক্সিজেন লাগতো, ওরই বিক্রিয়া করতো যে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করতেছে। দিস 4 মলিকিউল অফ, এটাকে নেইসেন্ট অক্সিজেন বলে। নেইসেন্ট মানে সদ্য প্রস্তুত জার্মান অক্সিজেন, সদ্য প্রস্তুত। এই যে আমার তিতাস সরকার, এই যে একটা স্টুডেন্ট পাইছি, ও জৈব যৌগ থেকেই 2টা প্রশ্নের উত্তর দিবে। সাবাস বেটা, গুড। জৈব যৌগের প্রতি ভালোবাসা। এমডি আরিফ খান, 24 তারিখ থেকে যে তোদের টেস্ট পরীক্ষা, এটা তো হচ্ছে এসএসসি 2022-এর। এসএসসি 2022 তোদের পার হইতে হবে না? পার হইতে হবে। এসএসসি 2022-কে নিয়ে আমি আরেকটা মেগা ব্যাচ বানাবো। এসএসসি 2022 যারা পরীক্ষা দিবে, এসএসসি 2021-এর এবার যারা আমার কাছে প্রাইভেট পড়ছে, ওদেরকে আমি যেভাবে পড়াচ্ছি তার চাইতে আরও উন্নতভাবে এসএসসি 2022-কে আমি পড়াবো ইনশাল্লাহ। এসএসসি 2022-এর পরীক্ষার বাজনাটা বাজুক তারপর। তো এখানে কি হবে? এখানে হচ্ছে এই যে এখানে 2টা অক্সিজেন ঢুকবে, তাহলে এটার নাম হচ্ছে HOOC বন্ড COOH। এটা কি? এখানে 2টা ফ্যাটি অ্যাসিড, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এই যেটা অক্সালিক অ্যাসিড, মন থাকবে? থাকবে কিন্তু। তাহলে এটার নাম অক্সালিক অ্যাসিড। এখন এই বিক্রিয়াটা যদি আমি ইথেনের সাথে দিতাম, CH3CH3, ওর সাথে যদি আমি জায়মান অক্সিজেন আর হচ্ছে পানি দিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিতাম, তাহলে কিছু হইতো না, কিছু হইতো না। আচ্ছা, এবার একটু আসি, এটা কিছু হইতো না। তার মানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন এখানে বিক্রিয়া করতো, তাহলে এইখানে নো রিয়াকশন হইতো। এখন এই যে বোর্ডে আমি যা লেখা দিলাম, কেন যেন আমার মন বলতেছে এটা পরীক্ষায় আসবে। যদি না আসে তাহলে তো অন্য হিসাব, কিন্তু ইউজুয়ালি আসার মতন প্রশ্ন। তোমরা এটা মাথায় রেখো। আর এসএসসি 2023 নিয়ে কি চিন্তা করতেছো? 2021টা পার হোক, 2023-এর চিন্তা পরে। যারা এসএসসি 2023, তোমরা তো ক্লাস 9-এ, তোমরা আপাতত শিখো, একটু শিখো। পরীক্ষা পরে টেনশন করো, পরীক্ষা টেনশন পরে। এইবার আসি, এটা কি বোঝা গেছে? যা লিখছি মন থাকবে, এগুলো তোমরা পারো, আমি একটু মনে করাই দিলাম আজকে। এবার এটা মুসলাম। এখন আসি স্যার, আচ্ছা পরীক্ষা যদি স্যার বলে অ্যালকেন বানানোর কয়টা বুদ্ধি তোমাদের মাথায় আছে? বলে স্যার অনেকগুলো বুদ্ধি আছে। কেমন? স্যার মনে করো অ্যালকেন বানানোর যতগুলো বুদ্ধি আছে, তোমরা যখন সামনে যাবা অনেকভাবে অ্যালকেন বানানো যায়, অনেকভাবে। মাথায় রেখো, অ্যালকেন অনেকভাবে বানানো যায়। এর মধ্যে থেকে 2টা মজার জিনিস মনে রাখো। একটা হচ্ছে যে অ্যালকেন, হ্যাঁ খেয়াল করো, অ্যালকেন প্রিপারেশনে সবচেয়ে মজার জিনিস হচ্ছে 2টা। একটার মধ্যে কার্বন সংখ্যা কমে যাবে, মানে আমি অ্যালকেন বানাবো, যা নিয়ে বানাবো কার্বন কমে যাবে একটা। আরেকটা হচ্ছে আরেক জায়গায় হচ্ছে কার্বন হয়ে যাবে দ্বিগুণ। মজার ব্যাপার। কেমন? তুমি অ্যালকেন বানাইবা, যা নিয়ে বিক্রিয়া করবা দেখবা কার্বন একটা কমে গেছে। আবার আরেকটা আছে, তুমি যা নিবা তার চাইতে ডাবল হবে। অদ্ভুত ব্যাপার। তার মানে কার্বন যদি কমে যায়, এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। তোমরা যেমন বায়োলজির 12 নম্বর অধ্যায়ে পড়ো না, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ। তোমরা কি পড়ো যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সি মানে কি?
ডিঅক্সি মানে অক্সিজেন নাই, 2 নাম্বার কার্বনে, রাইবোজের স্ট্রাকচারের 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, তার মানে এটা ডিঅক্সি। তো ডিকার্বক্সিলেশন মানে কি? ডিকার্বক্সিলেশন মানে কার্বন নাই, 1 কার্বন চলে যাবে। তো যদি 1 কার্বন চলেই যায়, চেহারাটার কেমন অবস্থা হবে? এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা প্লিজ প্লিজ মাথায় রাখবা। এটা কি জানো? এই ডিকার্বক্সিলেশনে কি হয় তুমি বলো? সোডা লাইম লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। সোডা লাইম, ক্যালসিয়াম অক্সাইড মানে লাইম, চুন 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 ক্যালসিয়াম অক্সাইড চুন, চুনের মধ্যে পানি দিলে লাইম ওয়াটার হবে। লাইম ওয়াটার মানে চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এখন আমি যদি ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, তো ফ্যাটি অ্যাসিড ওটা অ্যাসিড ছিল, তো অ্যাসিডের সাথে যখন ক্ষার বিক্রিয়া করে তাহলে লবণ হবে। তো ফ্যাটি অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে লবণ হচ্ছে, তাহলে যে লবণটা হবে সেটা ফ্যাটি অ্যাসিডের লবণ। কেমন লবণ? সেটা হচ্ছে এমন লবণ যে CH3CH2CH2COONA দিলাম অনেকখানি বড় করে। এটার কাহিনীটা কি? নাইলন প্রস্তুতি বুঝাবো, তোর আগে আসল জিনিসটা বুঝ। নাইলন প্রস্তুতির বিক্রিয়া কোনো বিক্রিয়াই নেই, এটা সোজা জিনিস। পলিমারকরণ নিয়ে টেনশনের কোনো কারণ নেই। যে এগুলা বুঝবে সে পলিমারকরণ বুঝবে। আগে আসল জিনিসটা বোঝো, পরে মানে আগে তো ফরজ, তারপরে সুন্নত, তারপরে হচ্ছে মানে ওয়াজিব। সুতরাং কাজের ধরন অনুসারে কি করতে হবে? আমাকে ফরজ কাজটা তো আগে করতে হবে, তাই না? রবিউল হাসান নীল, কান্দিস না। এই কিরে সাদমান সাকিন, ইথাইল ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে ইথিন বিক্রিয়াটা পড়াবো দাঁড়া একটু দাঁড়া। এই যে দেখ, এগুলো দেখ, এই যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, তো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে কি দিব? সোডা লাইম। ও ভাই তোরা একটু মনে রাখ, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম কয় কার্বন? যা ইচ্ছা তাই কার্বন, 5 কার্বন, 10 কার্বন, 15 কার্বন, 3 কার্বন, 2 কার্বন, হোয়াট এভার দ্য কার্বন ইউ আর টেকিং হিয়ার, নাম্বার 1 কার্বন, one কার্বন উড বি লেস দেয়ার। তুমি এখানে যা নিবে এখানে একটা কমবে, ওই যে কমবে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। তো এখন সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে কি হবে? এই যে বাবারা, এই যে এরা এখন এক হয়ে যাবে। খেয়াল করুন, এই যে এক হইল, এখন রিয়াকশনটা কি? এই রিয়াকশনটা আমি কতবার যে আমি বোর্ডে লিখছি তা আমি নিজেও জানি না, অন্তত পক্ষে 200 বার লিখছি শুধু এই রিয়াকশন। তো এখন এই যে CH3CH2CH2 এখন কি হবে? এই যে হালকা করে এই যে আমাদের হাইড্রোজেন বাবাজি এখানে আইসা এর সাথে যুক্ত হবে, বাস খেলা ফাইনাল। তাহলে এটা CH3CH2CH2CH3 হবে। তার মানে কি? আমি নিছিলাম হচ্ছে বিউটানয়েট, সোডিয়াম বিউটানয়েট, হয়েছে প্রোপেন। যদি নিতাম সোডিয়াম ইথানয়েট তাইলে হয়তো মিথেন, যদি নিতাম সোডিয়াম পেন্টানয়েট তাইলে হয়তো বিউটেন। হোয়াট এভার দ্য নাম্বার অফ কার্বন ইউ আর ট্যাকিং এজ এ salt, sodium salt, fatty acid salt, then the number of carbon would be 1 carbon less. 4700 জন যুক্ত হয়েছে এখন। আজকে কম কেন? গত ক্লাসে তো 5700 জন ছিল। দাঁড়া, উডস বিক্রিয়া আমি বলতেছি। আচ্ছা শোন, এটা হচ্ছে প্রোপেন, তার মানে এটার নাম কি? এইটার নাম হচ্ছে, খেয়াল করিস, এইটার নাম হচ্ছে সোডিয়াম বিউটানয়েট, বুঝিস? আর এইটার নাম হচ্ছে প্রোপেন। প্রোপেন মানে কি? অ্যালকেন। এখন এই বিক্রিয়াটাকে সামারাইজেশন আকারে লেখা যায়। মানে কি? মনে করো যে লেখা হচ্ছে ROONA, RCOONA। এই আর মানে কি? অ্যালকাইল। তো এইটার সাথে আমি যদি NaOH যুক্ত করে, এখানে ক্যালসিয়াম অক্সাইড দিই, ক্যালসিয়াম অক্সাইড দেওয়া লাগবে কিন্তু, বুঝিস? তোদের বইয়ের মধ্যে আসেন এরকম বিক্রিয়া একটা, কত নম্বর পৃষ্ঠা যেন? এটা হচ্ছে করে, হ্যাঁ ওই যে পেজ নাম্বার 272, সেখানে আবার টুকুস করে নিচে একটা এই তাপের চিহ্ন আছে।
তো এখন এই বিক্রিয়াটাকে কেমন করা যায়? এই বিক্রিয়াটাকে যে এদেরকে একসাথে উৎপন্ন করতে হবে, এবং প্লিজ মনে রাখতে হবে যখন অ্যালকেন উৎপন্ন হবে তার সাথে আরও একটা জিনিস হবে, এইটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। এখন জোর মনে কর পরীক্ষা যদি এই প্রশ্ন করে যে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় অ্যালকেনের সাথে যা উৎপন্ন হয় সেখানে পরমাণুর সংখ্যা কত, তাইলে অ্যান্সার কী হবে? ওই যে Na2CO3, Na2CO3, 6টা। সোডিয়াম কার্বনেটে 6টা পরমাণু আছে, রিমেম্বার। এটা MCQতে আসতে পারে। তার মানে এখানে দিলে কি হবে? এখানে দিলে হবে RH, এই যে এইটা হচ্ছে অ্যালকেন, RH অ্যালকেন, এবং তার সাথে এই প্রোডাকশনটা লিখতে হবে সোডিয়াম কার্বনেট। ডোন্ট ফরগেট গাইস, লেখাপড়া করার জন্য ধৈর্য লাগবে। স্যার একটা শর্ট সিলেবাস দেন, টুক করে পড়ে পরীক্ষায় ফাটায় ফেলবো, এই চিন্তা জীবনে যে করবে ঠিক ঠিক পরীক্ষার হলে নাইলে পরীক্ষার হল থেকে বাইরে হয়ে সে ফাইটা যাবে। রিমেম্বার, পড়াশোনা মানে পরীক্ষায় ফাটায় ফেলা না। একটা জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের এক একটা স্তরে স্তরে প্রবেশ করতে হবে। পরীক্ষায় ফাটানোর একটা শব্দগত ব্যাখ্যা আছে যে স্যার অনেক ভালো পরীক্ষা দিছি। কখন? যখন সে পরীক্ষাটা আসলে ভালো পরীক্ষা দিছে, যাই না বুঝা পরীক্ষা দিছে। বোঝা নাই? সিলেবাসটা এমনি এতটুক, মাত্র 4টা চ্যাপ্টার কেমিস্ট্রি। কি পরিমাণ কম পড়তেছি আমরা, হিসাব নাই, এর কোনো হিসাব নাই। এটা মুসলাম। এইবার আসি উডস বিক্রিয়ার স্যার কাহিনীটা কি বলেন তো? আচ্ছা, উডস বিক্রিয়ার লাইনটাই তো বোঝা যাবে না এখন। কেমন? যেমন মনে করেন স্যার WURTZ, এটার মানে হচ্ছে কার্বন সংখ্যা লাফ দিয়ে ডাবল হয়ে যাবে। মানে লাইনটাই হচ্ছে শুষ্ক ইথারে দ্রবীভূত। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কেমন কথা? শুষ্ক ইথার মানে কি? শুষ্ক ইথার বলতে বোঝাচ্ছে এই যে এরকম, প্লিজ মাথা রাখো, এটাকে ড্রাই ইথার বলে, শুষ্ক ইথার। তার মানে হচ্ছে C2H5O C2H5। এই যে শুষ্ক ইথার, ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার, এইটাতে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড। সেটা কি? অ্যালকাইল হ্যালাইড। যা ইচ্ছা চিন্তা করো, ইথাইল ব্রোমাইড। ও আচ্ছা, হ্যালাইড বুঝো তো? হ্যালাইড না বুঝলে কেমনে হবে? হ্যালাইড মানে হচ্ছে হ্যালোজেন। তো হ্যালাইডকে কি দিয়ে প্রকাশ করে? এক্স। তো এক্স এর মানে কি? ওই যে 17 নম্বর গ্রুপের মৌলগুলা কি কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন। যদি এই 4টাকে আমি চিন্তা করব, এক্স হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ধরো আপাতত ধরে নিচ্ছে হ্যালাইড হচ্ছে এগুলা। এখন তাহলে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে স্যার যদি মনে করেন আমি হালকা করে CH3CH2 ব্রোমাইড নিলাম, এটার নাম কি? ইথাইল ব্রোমাইড। ইথাইল তুমি নিছো কিন্তু ইথাইল ব্রোমাইড। এখন বলো, এখন যদি এমন হয় ইথাইল ব্রোমাইড নিছো, তো এখন যদি তুমি এটাকে সোডিয়াম ধাতু সহ উত্তপ্ত করো, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতু সহ উত্তপ্ত করলে তুমি নিছো কিন্তু ইথাইল ব্রোমাইড, কিন্তু এটা দুই অণু লাগবে, তখন কি উৎপন্ন হবে? এইবার মজাটা বোঝো। এইবার মজাটা হচ্ছে এই যে সোডিয়াম বাবাজি আর এই যে ব্রোমিন বাবাজি আর এই যে দুই মলিকিউল, এরা এক হয়ে এখন সংসার করবে। তাহলে বাকি কে পরে থাকবে? এই যে এই 2 কার্বন। এরা বলবে যে ভাই আমরা হচ্ছে ডাবল ডাবল আছি, চলো আমরা এখন 2 দুগুণে 4 হব। তখন ওরা রিয়াকশন করে এখানে কি করবে? এই যে দেখো, এখন হবে CH3CH2 CH2CH3, এটার নাম বিউটেন। এখন ওই যে বাকি যে এক্সট্রাটা আছে এইটা হবে এখন সোডিয়াম হ্যালাইড। তো আমি নিছিলাম ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড হবে। তার মানে কি? তার মানে আমি নিছিলাম ইথাইল, নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। তুমি এখানে ইথাইল ক্লোরাইড নাও, কোনো সমস্যা নাই, কেউ তোমাকে পিটি দিবে না। ইথাইল ব্রোমাইড নিছি আমি, হোয়াটএভার। কিন্তু স্যার এখানে কি পাইলাম? এখানে তো পাইলাম হচ্ছে বিউটেন। এখন যদি পরীক্ষায় প্রশ্ন করে যে এক কার্বন মানে অ্যালকেন উৎপাদনের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বেড়ে যায়? উডস বিক্রিয়ায়। অ্যালকেন উৎপাদনের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে যায়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়। তো আমাদের একটা মস্তিষ্ক আছে তো,
আল্লাহ তো আমাদেরকে একটা ব্রেন দিছে পড়াশোনা করার জন্য, নাকি পাশের বাসায় কে কি করতেছে এটা বোঝার জন্য? মানে বেহুদা লোক যেগুলা, যাদের কোনো কাজ নাই, তারা হচ্ছে আশেপাশের মানুষ কি করতেছে এটা নিয়ে টেনশন করবে। আর যারা কাজের মানুষ, যাদের উপর আল্লাহর রহমত আছে, এরা নিজে কি করবে তাও হবে। বোঝা নাই? তা আমরা কি করব? আমরা পড়াশোনা করব। কেন স্যার, পড়াশোনা ছাড়া কিচ্ছু করা যাবে না? যাবে, যাবে, তো পড়াশোনা করলে ক্ষতি নেই। আচ্ছা, শেখ মুবাসসির মুবিন, এসএসসি 22-এর এক্সামিনাররা কি করতে পারবে? মানে বিষয়টা হলো, তুমি যে ঘরে ঢুকে গেছো, ঘরে ঢুকে এখন বলতেছে আমি কি আসতে পারি? তো এসএসসি 2022 ক্লাস করতে পারবে না? তুমি তো অলরেডি ক্লাস করতেই আছো, কে মানা করছে? পড়াশোনা করার জন্য কোনো মানা আছে? কোনো মানা নাই, মন চাইলেই পড়াশোনা করবা। স্যার, পড়াশোনার প্রতি এত প্রেম ভালোবাসা কেমন করে আসে? আসে রে, আসে। পড়তে হবে, রাব্বি জিদনি ইলমা। আচ্ছা, এখন ঘটনা হইল স্যার, তাইলে স্যার এখন আসল কথা বলেন তো। ধরেন, মনে করেন স্যার, যদি আমি হাইড্রোকার্বনকে পোড়ায় ফেলি তাহলে কি হবে? আচ্ছা, অকটেন পোড়াইলে কি, আচ্ছা পেন্টেন পোড়াইলে কি হবে? পেন্টেন। এখন অনেকেই প্রশ্ন করছে, স্যার যে পেন্টেন, ধরেন যে আমি যদি আল্লাহর রহমতে অ্যালকেনকে পোড়ায় দেই, কি করাই দেই? অ্যালকেনকে পোড়ায় দিলাম, অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলাম। ওই যে আমি লাইভ শুরু করার আগেই যেন কি একটা প্রশ্ন করছে, তাহলে এইখানে সহসা সবসময় মনে রাখতে হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড হবে এবং জলীয় বাষ্প হবে, এখানে পানি হবে না। পানি কই থেকে হবে? আর জলীয় বাষ্প হবে। এইটার মধ্যে তো পার্থক্য আছে। তুমি যখন বলবা এইটা, তারপরে বলবা এইটা, তারপরে বলবা এইটা, আর এগুলোর মধ্যে তো পার্থক্য আছে। এটা হলো কি বরফ, এটা পানি, এটা গ্যাস, মানে জলীয় বাষ্প, ভ্যাপার। So definitely there is a difference between vapor and ice. Both are the form of মানে water, but এটা কি সলিড, এটা কি গ্যাস। না পারার কোনো ব্যাপার আছে নাকি? কোনো ব্যাপার নাই। 1 মিনিট। তার মানে কি স্যার, এখানে কার্বন ডাইঅক্সাইড হবে, পানি হবে। তা স্যার মনে করেন যে আমি পেন্টেন পোড়ায় দিব, দাও পোড়ায়। তো পেন্টেন যদি পোড়া, পেন্টেনের সংকেত কি? C5H12 নাকি? 5 দুগুণে 10 আর 2 12। এটা কেন C5H12 হলো, এটা তার ব্যাখ্যা করার আজকে সময় না, সময় না, এটা পারো। তো এটারে যদি আমি এখন স্যার টাস করে মনে করেন অক্সিজেন দিয়ে দিলাম পোড়াইয়া, তাইলে আমি যদি বিক্রিয়ার সমতাকরণ করতে চাই, তাহলে কোনো কথা নাই, আগে মারতে হবে কার্বন ডাইঅক্সাইড, তারপরে বসাই দিব পানি। এইবার স্যার করেন সমান। তো সমান করার জন্য আমাদের কি করতে হবে? এই যে এখানে 5 কার্বন, তাহলে বসাই দেয় এখানে 5, ভেরি গুড। হাইড্রোজেন কয়টা? 12টা, দেও এখানে 6 বসাইয়া, আর কোনো টেনশন নাই। বলে স্যার অক্সিজেনটার এত কিছু করলেন না। করব, এই যে এখানে 5 দুগুণে 10টা অক্সিজেন, 5 দুগুণে কত? 10, আর এই যে 6 কত? 16। তার মানে এইখানে টোটাল অক্সিজেন হচ্ছে 16টা, নাকি? ক্লিয়ার? তাহলে এখানে 8 বসায় দিব, টেনশন কিসের? বলে স্যার আমি যদি মনে করেন গাড়ির মধ্যে যে অকটেন নেই, সেটা পোড়াই দিব স্যার। তো দাও, পোড়াই দাও, C8H18 দিলা। তো C8H18 যদি পোড়াও তো কি হবে? হবে এখানে হচ্ছে গিয়ে অক্সিজেনকে দিলাম, তারপরে এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর এখানে হচ্ছে জলীয় বাষ্প। তো দেও প্রায় 8, এখানে 8, তো দেও এখানে 8, আল্লাহর রহমত 8, আর এখানে কত? হাইড্রোজেন 18, দেও এখানে 9, 9 দুগুণে 18। স্যার অক্সিজেন করো, 8 দুগুণে কত? 16। তো 16 আর 9 কত? 25। তো এখানে স্যার 25 বানাবো কেমন করে? এখানে 25 বানাইতে হবে কেমন করে? ডাইরেক্ট মারে দিবে, যেহেতু অক্সিজেন 2টা আছে, আল্লাহর রহমতে 25/2, 12.5 মোল অক্সিজেন লাগবে। তো কি হয়েছে? 12.5 মোল অক্সিজেন আছে। এটা হচ্ছে 16 অক্সিজেন, আর এটা 160 লিখি নাই রে দুষ্টগুলা, এটা 160 লিখি নাই। তিতাস সরকার, সাবাস, তুমি পড়াশোনা করো। স্যার প্রত্যেক অ্যালকেন পড়ালে সেম তাপ উৎপন্ন হবে কিনা? জীবনেও না। নো 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 নো। কার্বন নাম্বারের উপরে এটার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং উৎপন্ন তাপ নির্ভর করে। কার্বন সংখ্যা যদি বেশি হয় তাহলে পোড়াইলে বেশি তাপ হবে, কারণ সেই পরিমাণ বন্ড ভাঙবে। সাবাস ফাহিম। ইমতিয়াজ ইমন, আলু থাইকা কেমনে মিথানো, এটা তোরে পরে পড়াবো, তুই এখন টেনশন করিস না, এগুলো পর। আচ্ছা,
না পারার কিছু নেই। এই যে আমার কচি মাসুক, আমার মিম, থ্যাংক ইউ সোনা। আচ্ছা, এই যে আমার তুলি গোমেজ, থ্যাংক ইউ। সাইফ সাদিক, এই যে দেখো আমার এসকে জান্নাতুল সওগাত টি থেকে, সাবাস। পড়াশোনার প্রতি কি স্টুডেন্ট তো বাইরে গেছে, 5,000 হয়ে গেল, ভেরি গুড। আচ্ছা, এবার আসছি, এবার একটু পড়াশোনা করা দরকার অন্যদিকে। আজকে দেখি কতক্ষণ পড়াইতে পারি। আজকে নাকি ইন্টারনেট ছিল না, আমি তো টেনশনে ছিলাম কখন পড়াবো। আমি ভাবতেছিলাম সবাইকে দেখতে পারবে কিনা, বাট অলমাইটি হ্যাজ গিভিং মি। আমি বাসায় ঢুকছি 9:30 এবং আমি 9:15 বাসায় ঢুকে চিন্তা করতেছি মাত্র 15 মিনিট আছে, 5 মিনিট লেট হয়েছে আমার আসতে, দুঃখিত। আচ্ছা, পরের প্রশ্ন স্যার। আচ্ছা স্যার, অ্যালকাইন প্রস্তুতি বলে একটা বিষয় আছে তোমাদের বইয়ের মধ্যে, অ্যালকাইন। আচ্ছা, সেইখানে কি আছে লেখা? তোমরা প্লিজ একটু মাথায় রাখো। এই যে এইটারে যদি পরীক্ষায় দিয়ে দেয়, আমি তো জানি না পরীক্ষায় কি প্রশ্ন হবে। তো ধরো অ্যালকাইন প্রস্তুতির বিক্রিয়াটা কি? অ্যালকাইন, অ্যালকিন তো সবাই পারে। আমি অ্যালকিনের বিক্রিয়াটা আসতেছি। ওই যে কুই যেন আছে অ্যালকিনের বিক্রিয়াটা, অ্যালকিনের বিক্রিয়াটা তোমাদের বইয়ের মধ্যে, ওই যে দাঁড়া আমি একটু বলি। এটা হইল পেজ নাম্বার 274 নাম্বার পৃষ্ঠায় কি আছে আমি বলতেছি। তার আগে অ্যালকাইনটা একটু পড়াই নিই। অ্যালকাইন প্রস্তুতির সময় প্লিজ মাথায় রাখতে হবে একটা মেজর ইস্যু, সেটা হচ্ছে যে অ্যালকাইন মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, কোনো সমস্যা নাই। আর কার্বনের একটা হাত খালি আছে, তার মানে এইটা একটা হাত খালি, এটা একটা হাত খালি, খালি খালি, ফাইন। তো এবার আসেন স্যার, অ্যালকাইন প্রস্তুতির গল্পটা কি? গল্প হচ্ছে যে এই যে চুনা পাথর, এই চুনা পাথরকে স্যার আগে হেভি তাপ দিতে হবে, দিয়া এটারা স্যার চুন বানায় ফেলতে হবে। কি বানাইতে হবে? ক্যালসিয়াম অক্সাইড। এটাকে বানাইতে হবে ক্যালসিয়াম অক্সাইড, আর বানাইতে হবে কার্বন ডাইঅক্সাইড। বলে স্যার কেন? এই যে ক্যালসিয়াম অক্সাইড, এইটাকে এখন চুল্লির ভিতরে ঢুকাইয়া 2500 ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে, তাইলে ক্যালসিয়াম কার্বাইড হবে। মানে অবশ্যই মানে হচ্ছে এই যে ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইডকে এখন এই 3 কার্বন সহ চুল্লির মধ্যে ঢুকায় 2500 ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে। কই লিখবো? এখানে লিখি 2500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাইলে কি হবে? তাইলে হবে স্যার, এই যে ধরেন ও আর ও কিউট, ওরা হবে স্যার CaC2, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইড আর এই কার্বন মনোক্সাইড হবে, বুঝছো? কিন্তু এই ক্যালসিয়াম কার্বাইড যেটা, এই ক্যালসিয়াম কার্বাইডকে এখন আদ্র বিশ্লেষণ করতে হবে। বলে স্যার কোথায় পড়ছি এটা? 7 নম্বর চ্যাপ্টারটা মনে করো, কেমিস্ট্রি 7। বলে স্যার আরে কি বলেন এগুলা, তো 7 নম্বর চ্যাপ্টার তো স্যার সিলেবাসে নাই, পড়ি নাই, সব ভুলে গেছি স্যার। দুষ্টগুলা, এই ক্যালসিয়াম কার্বাইডকে আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে এটার সাথে পানি যুক্ত করতে হবে। পানি, এই যে দেখ পানি, এখন যদি এখানে আমি পানি যুক্ত করি, তার মানে এই যে আর্দ্র বিশ্লেষণটা যে হবে, এই আর্দ্র বিশ্লেষণে এটা টুকরো করে এটার সাথে যুক্ত হবে। কেমন করে? এই যে C2, এই বাবাজি তো এখানে থাকবে এরকম C2, এই H2O, এইটা হচ্ছে 2 মলিকিউল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হয়েছে অ্যালকাইন। এই যে অ্যালকাইন। আর কি বাকি থাকবে? বাকি থাকবে ওই যে ক্যালসিয়াম, ওকে হাইড্রোক্সাইড লিখতে হবে। এই হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি। কিন্তু স্যাডলি বইয়ের মধ্যে টুকুর করে একটা লাইন লেখা রাখছে, এই ক্যালসিয়াম কার্বাইড কোত্থেকে আসছে এটা লিখতে হবে না? ওমা, এ লিখতে হবে তো। তার মানে এই হচ্ছে 3টা রিয়াকশন, এই 3টা রিয়াকশন মনে রাখতে হবে। তাশরিফ, সবসময় প্রভাবক লিখতে হবে কিনা? তাশরিফ, প্রভাবক লেখা অ্যালকেন থেকে অ্যালকাইন। আহারে দাঁড়াস না, বাঁধন একটু দাঁড়া। সঞ্জিদা ইসলাম মিম, শোনা একটু মাথাটা ঠান্ডা করে আমি যে কথাগুলো বলতেছি একটু শোন। আমার তো বারবার বলতে কষ্ট হয়, বারবার বলতে তো কষ্ট হয়। আমি তো একবার বলতেছি, এটা তো রেকর্ডেড আছে। আচ্ছা স্যার একটু স্লোলি পড়ান, আমি আবার একটু কম বুঝি। তোর একটা কোনি মারবো তোরে। কম বুঝিস মানে কেন? তোর কি ব্রেন স্লো নাকি? পর, মনোযোগ দিয়ে পর। কম বুঝবি কেন? যদ্দূর বোঝার দরকার তদ্দূর বুঝবি। এই যে দেখ, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, পানি আর ইথাইন। এই যে এটা
অ্যাসিটিলিন, এই হচ্ছে অ্যালকাইন। এটা যেন মনে থাকে, বলে দিলাম। এবার শোন, আরেকটা খুব বিখ্যাত বিক্রিয়া, এটা যদি পরীক্ষায় আসে, এটার আসার সম্ভাবনা কত তা আমি জানি না, কিন্তু পরীক্ষায় আসবে। এখন কথা হচ্ছে স্যার অ্যালকিন উৎপাদন বলেন তো, অ্যালকিন। আচ্ছা, এখন অ্যালকিন উৎপাদনের ক্ষেত্রে স্যার ঘটনা কি, অ্যালকিন আর অ্যালকোহলের বিষয়টা কি? অ্যালকিন আর অ্যালকোহল এখানে আমার একটু বলার আছে, আমি একটু বলবো যে অ্যালকিনের তোদের বইয়ের মধ্যে 274 আর 200, ও আমার তো কেমিস্ট্রি বইটার অবস্থা খুব খারাপ, পৃষ্ঠা সব ছিঁড়ে গেছে। এই অ্যালকিনের বিক্রিয়াটা, অ্যালকিন উৎপাদন, এই অ্যালকিন উৎপাদনটা একটু তোদেরকে দেখাই। এই অ্যালকিন উৎপাদন বলে স্যার কোনটা উৎপাদন করবেন, চলো আমরা সবাই মিলে ইথিন উৎপাদন করি। তো ইথিন বানানোর জন্য অ্যালকোহল লাগবে, অ্যালকোহল থেকে পানি সরাই দিব, অ্যালকোহলকে নিরোধন করব কি দিয়ে? সালফিউরিক অ্যাসিড দিয়েও করা যায়, অ্যালুমিনার গুঁড়া দিয়েও করা যায়, অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়েও করা যায়। তার মানে কি? তার মানে হচ্ছে ধর যে আমি যদি লিখি যে আর অ্যালকাইল, আচ্ছা আরেকটা দিলাম CH2OH, এটা হচ্ছে, আচ্ছা এটা বাদ করি, এটা আর বাদ দিই, তোর CH3 দিয়ে দিই, ধর এটা CH3 CH2OH, এটা হচ্ছে ইথানল। এই ইথানলকে 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত অ্যালুমিনা গুঁড়ার মধ্যে দিয়ে চালাই দিলে, অ্যালুমিনা মানে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, খেয়াল করিস এই যে এটাকে 350, অ্যাকচুয়ালি 350 হবে, 350 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি এদেরকে উত্তপ্ত করি, তাহলে এখানে প্রোডাকশন কি হবে বল? প্রোডাকশন হবে ডাইরেক্ট, এখান থেকে ডাইরেক্ট পানিটা উড়ে যাবে, পানিটা উড়ে গিয়ে এখানে উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2। ক্লিয়ার ওকে। CH2 ডাবল বন্ড, আর কি থাকবে? এই যে একটা হাইড্রোজেন ওর সাথে যুক্ত হবে, তার মানে এই যে বাবাজি পানি, এই পানিটা বাইর হয়ে যাবে। তো পানি বাইর হইল, এই পানি বাইর হওয়া মানেই হচ্ছে এটাকে বলা হয় নিরুদন, বুঝিস? এই নিরুদন মানে হচ্ছে ডিহাইড্রেটিং, খেয়াল করে একটু, ডিহাইড্রেটিং। তো আমরা জানি সালফিউরিক অ্যাসিড একটা ডিহাইড্রেটিং এজেন্ট, সেটা দিয়েও করা যাবে, অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়েও করা যাবে, কোনো টেনশন দরকার নেই, একই জিনিস, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডও নিরোধক। এই এল কই গেল? আচ্ছা সরি, আমি তো লিখি না এখানে, Al2O3 অ্যালুমিনার গুঁড়া, তার মানে হচ্ছে Al2O3, এটা হচ্ছে অ্যালুমিনা গুঁড়া, এটা হচ্ছে অ্যালুমিনা গুঁড়া, হ্যাঁ এটা দিলেও হবে, সমস্যা নাই। আবার স্যার এটা তো বানাচ্ছি অ্যালকোহল থেকে, সো ইউ আর প্রিপেয়ারিং অ্যালকিন ফ্রম অ্যালকোহল। হ্যালো অ্যালকেন থেকেও বানানো যায়, অনেকভাবে বানানো যায়, আমি দুইটা ব্যাখ্যা করতেছি। আরেকটা হচ্ছে হ্যালো অ্যালকেন, বুঝিস কিন্তু এটা হচ্ছে হ্যালো অ্যালকেন থেকে। বলে স্যার এইটা আবার কি? হ্যালো অ্যালকেন মানে ওই যে অ্যালকাইল হ্যালাইড, একই কথা। মিথাইল আয়োডাইড, ইথাইল ব্রোমাইড, প্রোপাইল ক্লোরাইড, সব একই হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড। এখন মনে কর আমি যদি ধরি যে স্যার ধরেন CH3 CH2 CH2 Br, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপাইল ব্রোমাইড। এই বিক্রমে একটাও বানায় লিখতেছি না, সব ইন্টারমিডিয়েটের বইয়ে আছে, তোদের বইয়ের মধ্যেও আছে, ইন্টারের বই আর একটু সুন্দর করে লেখা আছে, কারো কাছে ইন্টারের বই থাকলে দেখলে সব ক্লিয়ার হবে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে তাহলে স্যার এই যে প্রোপাইল ব্রোমাইড, এই প্রোপাইল ব্রোমাইডের সাথে আমি কি দিব স্যার? আমি দিব হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, বাট প্লিজ রিমেম্বার, এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না, এখানে দিতে হবে অ্যালকোহলীয়। এইটা মাথায় রাখতে হবে, এই যে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তাপ দিতে হবে। তাইলে কি হবে দেখ, তাইলে হবে কি, এই যে ব্রোমিন আর সোডিয়াম
মানে এই ব্রোমিনের বদলে আমি এখানে এক্স লিখতে পারি, আর অ্যালকাইলের বদলে আর লিখতে পারি। বাকি সব সেম, বাকি সব সেম। আর এই যে এখানে পাশাপাশি দুই কার্বন, মানে ওর কাছ থেকে ব্রোমিন চলে যাবে, আর এই বাবাজির কাছ থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তাহলে হাইড্রোজেন যদি চলে যায়, হাইড্রোজেন আর OH মিলে পানি হবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন গেলে আর ওর কাছ থেকে ব্রোমিন চলে গেলে দুজনের কাছ থেকে দুইজন নাই, তাহলে ওরা দুজন এখন ভালোবাসা বাড়ায় দিবে, তাহলে এখানে ডাবল বন্ড হবে, কাজ শেষ। তার মানে কি এই রিয়াকশনটা মানে ফাইনাল প্রোডাকশন কি? ফাইনাল প্রোডাকশন হচ্ছে এই যে দেখ, এটা হবে কি CH3 বন্ড, এই যে CH2 থেকে একটা গেছে গা, একটা গিয়ে এখানে কি হয়েছে, পানি, এই যে ওর সাথে পানি, তো একটা যে গেছে আর এই বাবাজি এখানে আছে, তাহলে ওদের সাথে ডাবল বন্ড হবে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখানে এই যে বাবাজি ওনারা উৎপন্ন করবে সোডিয়াম ব্রোমাইড, শেষ। এই যে অ্যালকিন, তো যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে এক মিনিট প্লিজ একটু মাথায় রেখো, এগুলো কোনো কঠিন না। নওশিন ইসলাম আইডি থেকে, এগুলো কঠিন কেন হবে? কি বলো, মানুষ যেটা জানে না সেটাই কঠিন, আর যেটা জানে সেটাই সোজা। এই যে বিক্রিয়া, এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে বিক্রিয়া, তার মানে অ্যালকাইল হ্যালাইডটা কত? অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এরকম যে RX, ধরো এটা এমন করে দিলে হবে না, RCC ধরো, আচ্ছা সাধারণ করার দরকার নেই, তুমি এটাই মনে রাখো, এটাই মনে রাখো। বলো পারবা কি না? পারবা? এটা পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসলে যদি অ্যালকিন আসে তাহলে অ্যালকিন দিয়ে দিবা, পারবা না? এই বিক্রিয়াটা একটা মানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, এবং এটা পরীক্ষায় আসে। আবার একটা জিনিস চিন্তা করি, এটাকে একটু মুছা দিই, হ্যাঁ এটা একটু মুছা দিই। আচ্ছা এখন আবার আসি এইখানে। আচ্ছা কারো কি ইন্টারনেটের প্রবলেম হচ্ছে? ইন্টারনেটের প্রবলেম হচ্ছে? মুসা হোসেন, একটা থেকে তো যাইতেই হবে, এই জন্য পাশাপাশি দুইটা কার্বন থেকে যায়। থ্যাংক ইউ। মোনেম রহমান, ও বলছে পানির মতো সোজা। পানি সোজা রে? পানি তো সোজা না, পানির মতো সোজা? ও বাবা, পানি তো পানি, সোজা তো হচ্ছে গিয়ে কোনো জিনিসকে সোজা বানাইলে সোজা, ঠিক আছে? গোল্ড একটা ধাতু, সোজা না? কিন্তু এটারে কেমন চক্রাবক্রা করে মনে করে অর্নামেন্টস বানানো যায়, কিন্তু বিশাল ব্যাকা হয়ে যায়। আর একটা বিক্রিয়ার কথা বলছি, এই যে অ্যালডিহাইড উৎপাদন করার বিক্রিয়া, এখানে একটু মনে রাখতে হবে, প্লিজ প্লিজ একটু মনে রাখিস, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন, যে আমি যদি অ্যালকোহলকে জারণ করি, জারণ কি দিয়ে জারণ করব? অ্যালকোহলকে জারণ করব পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। যদি আমি এইটাকে জারণ করি উইথ দ্য প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, কাকে দিয়ে জারণ করব? পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম K2Cr2O7। সবাই জানো K2Cr2O7 এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে KMnO4, এটা একটা জারক, ও জায়মান অক্সিজেন দেয়। যখন আমি এদেরকে জারণ করব, এই অ্যালকোহল হয়ে যাবে অ্যালডিহাইড, তার মানে এইটা হয়ে যাবে অ্যালডিহাইড। এটা ভোলা যাবে না, এটা ভোলা যাবে না, এটা বরিশালও যাবে না, চর ফ্যাশনও যাবে না, চর কুকরি মুকরিও যাবে না, এটা অন্তরে থাকবে। তার মানে এটা ফিরছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা K2Cr2O7 যে কোনো একটা দিয়ে জারণ করলে এইটা হয়ে যাবে ফ্যাটি অ্যাসিড। কি হবে? এটা হয়ে যাবে ফ্যাটি অ্যাসিড, বুঝিস? কিন্তু এটা ফ্যাটি অ্যাসিড হবে। তো এখন এই ফ্যাটি অ্যাসিডকে আমি যদি আবার বিজারণ করি, এটাকে বিজারণ করি, তাহলে এটা হবে, আবার বিজারণ করলে এটা হবে। তো বিজারণ করব কি দিয়ে? এটাকে বিজারণ করতে হবে, এইটাকে বিজারণ করতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, তাইলে এটা হবে। আবার এইটাকে বিজারণ করলে এটা হবে, যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করি। সো আমি এখানে কি করতেছি, এইখানে আমি এইটা বসায় দিছি বিজারক,
তাহলে সে বিজারণ করবে। এইটা বসায় দিছি বিজারক, তাহলে সে বিজারণ করবে। আর এইখানে বসায় দিচ্ছি জারক, ও জারণ করবে। এরা হচ্ছে জারক, মানে অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্ট্যান্ট। থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌসি জান্নাতি, সরি জান্নাতুল ফেরদৌস অদিতি, প্রচুর স্ট্যামিনা। কারণ অন্তর থেকে মানুষ যদি কোনো কাজ করে তাহলে তার স্ট্যামিনা থাকে। সাবাস রাফি, মেহেদি, বুঝছিস, সাব্বির খাইছে রে, ওর কাছে এইগুলো সব ইজি স্যার, এইগুলো কোনো ব্যাপারই না। তাহমিদ, তুই বাইরে বসে ক্লাস করতেছিস, আল্লাহ যেন তোরে কবুল করে, তোর চেষ্টার জন্য তুই রেজাল্ট পাস, এটা আমি চাই। সাইম আহমেদ সুজন, এই যে বিক্রিয়াগুলা, এগুলা কি স্যার কেমন করে মনে রাখছি? আমি কি এমন করে মনে রাখতে পারি? আমার ব্রেনটা আরও ডাল, আমার বারবার পড়তে হয়, তাইলে মনে থাকে। তোমাদের মধ্যে অনেকের অনেক ভালো ব্রেইন, মানে আসলে ব্রেইন ভালো খারাপ এটা কথাটা খুব আপেক্ষিকভাবে মানে ত্রুটিপূর্ণ। যে চেষ্টা করে আল্লাহ তাকে রেজাল্ট দেয়, সোজা কথা। আর যে চেষ্টা করে না, সে যাই হোক কিছুই পাবে না। না না না, কি সত্যম রয় আইডি থেকে থাকবে না। এসটিএসওভার উড নট বি দেয়ার। এসটিএসওভার হচ্ছে জারক, সুতরাং ও বিজারণের কাজ করবে না, ও জারক। ওকে ওকে ফাইন। বুমন হক, থ্যাংক ইউ। খাইছে রে, সবাই বলতেছে খুব সহজ, এত সহজ, এটা মুছে দিলাম। আচ্ছা, আরেকটা বিক্রিয়া খুব পরীক্ষায় আসে, প্লিজ মাথায় রাখিস, সেটা হচ্ছে ইথাইনের সাথে বিক্রিয়া। ইথাইন, এই যে দেখ, ইথাইন মানে হচ্ছে HC≡CH, এটা ইথাইন, তাই না? এই ইথাইনের সাথে তোরা তোদের বইয়ের মধ্যে 277 নম্বর পৃষ্ঠায় দেখ, এখানে পানি দিয়ে রাখছে। পানি দিয়ে প্লিজ এইখানে একটু মনে রাখতে হবে যে কিভাবে ইথানেল বানানো যায়, অ্যালডিহাইড বানানো যায়। এইখানে 2% মার্কিউরিক সালফেট, খুব খেয়াল করতে হবে, 20% সালফিউরিক অ্যাসিড, এটা একটু মনে রাখতে হবে। আর হালকা করে একটা মনে রাখতে হবে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে কি হবে? এই পানিটার সাথে যুক্ত হয়ে যাবে, সোজাসুজি পানি যুক্ত হয়ে যাবে। তো এখন যদি যুক্ত হয় তাহলে CH3, এই যে H2 ঢুকলো এখানে, আর OH, তার মানে এখানে হবে CHO, এইটার নাম হচ্ছে ইথানেল। তার মানে কি, আমি অ্যাসিটিলিন বা ইথাইন থেকে ইথানেল উৎপন্ন করতে পারবো, কোনো সমস্যা নেই, উৎপন্ন করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার। সুতরাং এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো কিন্তু কঠিন না, সোজা জিনিস। জৈব যৌগ এমন একটা চ্যাপ্টার যেটা যদি আমি 3 ঘন্টাও পড়াই তারপরেও মজা লাগবে, কিন্তু ধৈর্য থাকা লাগবে, তোদের ধৈর্য থাকা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার ওই যে আপনি যে একটু আগে লিখছেন অ্যালকাইল হ্যালাইড থেকে আপনি অ্যালকিন বানাইলেন, তা অ্যালকোহল কেমন করে হবে? কেমন করে হবে? আমি যদি ওই ইথাইল বা অ্যালকাইল হ্যালাইডের সাথে, এই দেখ, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। ধর যে CH3CH2Br, ইথাইল ব্রোমাইড, এইটার সাথে আমি এই যে কি দিব, কস্টিক সোডা দিব। আগে ওইখানে লিখছিলাম না অ্যালকোহলীয়, এবার কিন্তু অ্যালকোহলীয় না, এবার জলীয়। তার মানে আমি যদি এখন অ্যাকোয়াস জলীয় দ্রবণ দেই তাইলে কি হবে? এই বিক্রিয়াটা একটু ডিফারেন্ট হবে। গতবারের বিক্রিয়াটা খেয়াল কর, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ায় সোডিয়াম আর ব্রোমিন এক হবে, আর এই হাইড্রোক্সিলটা এখানে চলে আসবে। দ্যাটস ইট। তার মানে এটা এখানে, এটা এখানে, তার মানে এখন অ্যালকোহল উৎপন্ন হবে। যদি আমি এখানে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিতাম তাইলে উৎপন্ন হবে অ্যালকিন, কিন্তু আমি এখন জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি, উৎপন্ন হবে কি উৎপন্ন হবে এখানে অ্যালকোহল। তার মানে এখানে উৎপন্ন হবে CH3, 2 কার্বন, তাহলে CH3CH2OH, এই যে ইথানল। আর উৎপন্ন হবে
সোডিয়াম ব্রোমাইড। কি কষ্ট? কোনো কষ্ট নাই। কষ্ট থাকবেই জীবনে। যার জীবনে কষ্ট নাই ওর কি জীবন? ও তো রাজকন্যা, রাজপুত্র, রাজ দরবারের লোকজন। আচ্ছা, থ্যাংক ইউ। 1 মিনিট। তাফসান আহমেদ, হিসাব বিজ্ঞান আর ফিন্যান্স বুঝাই দিব। হিসাব বিজ্ঞান আর ফিন্যান্স। সাব্বির সানি, না রে ডিনার করি নাই। কাঠ পেন্সিল অ্যাডি, নাম কাঠ পেন্সিল অ্যাডি, সাহারে দুষ্টগুলা। এই ফেসবুকটা আমাদেরকে যেমন উন্নত করছে ঠিক তেমন অনুন্নতও করতেছে একই সাথে। পৃথিবীতে ডিনামাইট বানানো হয়েছিল, বোমার আবিষ্কার হয়েছিল পাহাড় ভাঙার জন্য, পাহাড় যেন রাস্তা বানানো যায়, আর সেটারে এখন মানুষ মারার জন্য ব্যবহার করা হয়। তো মনে হচ্ছে বিষয়টা হচ্ছে কি, আমরা কোন জিনিসটাকে কেমন করে ব্যবহার করতে হবে এটা ভুলে যাই। এই পৃথিবীতে মানুষ যত ফুট বা যত কিলোমিটার দৈর্ঘ্যের প্রাচীর বানাইছে সারা পৃথিবীতে, তত ফুট বা তত কিলোমিটার দীর্ঘ সেতু বানাইতে পারে নাই। কারণ মানুষের মধ্যে বিভাজন বেশি, বন্ধন কম। বন্ধু হইতে বহুত সময় লাগে, শত্রু হইতে 1 সেকেন্ডের একটা কথা যথেষ্ট। টুক করে একটা বলে, একজন আরেকজনের দিকে তাকায় না, কথাবার্তা বলে না। এত ইগো মানুষের ভিতরে, এত কষ্ট মানুষের ভিতরে বিনা কারণে। পৃথিবীতে এই মানুষ এমন প্রজাতি যে সে হচ্ছে তার স্বজাতিকে সবচেয়ে বেশি হত্যা করছে। পৃথিবীতে বাঘ আরেকটা বাঘ এত মারে না, সিংহ তার সিংহরে মারে না, মানুষ মানুষকে যত কষ্ট দেয়। সো হঠাৎ করে এটা কেন জানি বললাম, ওই যে কি থেকে যেন মনে আসছে, সরি। সো আসল পড়ালেখার উদ্দেশ্য হচ্ছে, এগুলো তো সারা জীবন পড়াইতে পারবো আমি যতদিন বেঁচে থাকি। মানবিক হইতে হবে, মানবিক। মানুষের গুণ যদি মানুষের মনে না থাকে তো এই ঘন্টার পর ঘন্টা ফেসবুক লাইভ চালা লাভ আছে? ইন্টারনেট নষ্ট, কষ্ট, টাইম লস, কিছুই হবে না। এখন ঘটনা হচ্ছে যেটা বলে আসলে এটা আমি শেষ করতে পারছি না। ও একটা প্রশ্ন যেটা পরীক্ষায় আসার মতো আমি ভুলে গেছিলাম। আমার মনের মধ্যে আসলে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, কোনটা যে বলবো। রেকটিফাইড স্পিরিট, এই একটা জিনিস, রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিটের মধ্যে প্লিজ মাথায় রাখবা 95.6% ইথানল থাকে। 95.6% ইথানল থাকে। আর হচ্ছে 4.4% ওয়াটার থাকে। ইথানল বলতে ইথানল, হ্যাঁ এটার মধ্যে হচ্ছে ইথানল। ইথানলের সংকেত কি? CH3CH2OH, এটা ইথানল। এবং মজার ব্যাপার হচ্ছে এটা সমস্ফুটন পদ্ধতিতে যুক্ত থাকে। আরও মজার ব্যাপার হচ্ছে এখানে যদি টুকুর করে কেউ হালকার উপরে একটু করে মিথানল যুক্ত করে দেয়, রেকটিফাইড স্পিরিটে যদি মিথানল যুক্ত করে দেয়, মিথানল একটা খুব বিষাক্ত জিনিস। তাহলে এটা খুব বিষাক্ত, পয়জনাস। এইখানে এটা উৎপন্ন, ওই যে সমীকরণ যোগ করার মতো। তাইলে এটার নাম হবে মেথিলেটেড স্পিরিট। এই খেয়াল করিস, মেথিলেটেড স্পিরিট। কি 96% ইথানলকে, ও 96%, আরে মৃণাল রয় ঘুমে ধরছে। আর কত ঘুমাইবা? 17 বছরের জীবনে হিসাব করে দেখো কত বছর ঘুমায় কাটাইছো। আমিও ঘুমাই, তো একটু পড়াশোনা করলে তো খারাপ হবে না। আমি পরিশ্রম করতেছি, তুমি পড়লে সমস্যা কোথায়? লস নাই কারো, লাভ আছে তোমার। এটাকে মেথিলেটেড স্পিরিট বলে। আবার ওই যে অ্যালডিহাইডের ইয়েকে, পলিমারকে ডেরলিন বলে। আর তোমাদের বইয়ের মধ্যে কি যেন একটা আছে, ও ইথানোয়িক অ্যাসিডের, অনেকে জিজ্ঞেস করতেছো স্যার বইয়ের মধ্যে কোথাও দেখি ইথানোয়িক অ্যাসিডের 4 to 6%, বইয়ের মধ্যে লেখা 4 to 10%। কোথায় যাব? আর এইখানে যাও, কারণ এইখানের মধ্যেই তো এটা আছে, এত টেনশনের কিছু নাই তো। 4 to 10%-এর মধ্যে 4 to 6% লুকাইত। সো 4 to 10% জলীয় দ্রবণকে কি বলে? এটা মাথায় রাখতে হবে, ভিনেগার। অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তো
আরেকটা জিনিস হচ্ছে বাকি যে পড়াগুলো আছে এটা ইনশাল্লাহ আমি যখন ওই যে এমসিকিউ পড়াবো, এমসিকিউ তোমাদের আমি আজকে রাতে আরেকটা ক্লাস আমি রেকর্ড করব ইউটিউবের জন্য, জৈব যৌগের এমসিকিউ, এটা তোমরা একটু পরে ক্লাসে পাবা। তোমাদের জন্য আমার কথা হচ্ছে যে আজকে 15ই অক্টোবর 2021, সামনের যে 14 নভেম্বর পরীক্ষা, এর আগ পর্যন্ত আমি একটা সাঁড়াশি অভিযান চালাচ্ছি এবং তোমরা দেখতেছো যে আমি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে ইউটিউবে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যা যা দরকার তাইতেই আপলোড করব। আমি দিতে পারলে তোমরা পড়তে পারবে না, পারবা? পরের লাইভে বা পরের ক্লাসগুলোতে দেখা হবে। তোমাদের যার যা প্রবলেম আমাকে জানাইও। আজকে গেলাম, পরের ক্লাসে দেখা হবে। শুভরাত্রি, সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।